নমস্কার কলকাতা, আমি এনাক্ষী ফ্রম রেডিও ভেনাম। আজকে আবার চলে এসেছি সাক্ষাতে আড্ডায়। আজকে আমাদের অতিথি মানে স্পেশাল গেস্ট যিনি আছেন, তিনি আমাদের আজকে শেখাবেন মানুষের বাহ্যিক রূপই তার পরিচয় নয়, তার ইনার সোল মানে তার ভেতরের মানুষটা যে, সেটাই তার পরিচয়। আজকে সাথে আছে আমাদের শতরূপা সরকার। শতরূপা, নমস্কার। সত্যি বলতে আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আজকে তোমার সাথে অনেক গল্প করব, অনেক কিছু শেয়ার করব, তো আড্ডা দেব। তোমার পরিচয় যতদূর পেয়েছি তুমি একজন মেকআপ আর্টিস্ট। তো কতদিন আছো এই প্রফেশনে? প্রফেশনে বলতে মোটামুটি এই 2019 থেকে। তবে জার্নিটা কিন্তু এতটা সহজ ছিল না, কারণ একজন মেকআপ আর্টিস্ট হতে গেলে তাকে কিন্তু আগে প্রশিক্ষণ নিতে হয়। তো আমার কাছে কিন্তু কোনো প্রশিক্ষণ ছিল না। আমার মনে হয় আমার সব থেকে বড় গুরু একটা স্মার্টফোন। মানে স্মার্টফোন না থাকলে আমি হয়তো আজ সবার কাছে পৌঁছাতে পারতাম না। ইভেন এই যে আজকে রেডিও ভেনামে এসেছি, এখানেও হয়তো দেখা হতো না। একদম সঠিক কথা। মানে তোমার কথা অনুযায়ী সোশ্যাল মিডিয়া, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ইনস্টা, এফবি, এগুলোতে দেখেই তুমি শিখেছো মেকআপ। হ্যাঁ, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো আমার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেয়। কারণ ছোটবেলা থেকে আমি যখন নাচ করতাম, নাচটাই আমার জীবনের সমস্ত কিছু ছিল। যখন নাচটা আমার জীবন থেকে হারিয়ে গেল, তার আগে বলে রাখি, এই যে তোমরা আমাকে দেখছো, মাথায় চুল নেই। এই চুলের ট্রিটমেন্ট করাতে করাতে কিন্তু আমি আমার সব থেকে প্রিয় নাচ সেটাকে জীবন থেকে হারিয়ে ফেলি। আচ্ছা, তো এটা কি তোমার মানে কোনো রোগ, মানে ভেতরকার কোনো রোগ থেকে এসেছে? হ্যাঁ, এর নাম হলো অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া যে কারোর হতে পারে। অ্যালোপেশিয়া একটা ইমিউনিটি ডিসব্যালেন্স বা ইমব্যালেন্সের জন্য এটা হয়ে থাকে। তো যখন আমার 5 বছর বয়স, তখন আমার মাথার মধ্যে ছোট ছোট গোল গোল চাকা চাকা আকারে চুল উঠে যেতে থাকে। তো সেই সময় থেকে প্রচুর ডক্টর দেখায়। তো যখন ট্রিটমেন্ট চলে, ট্রিটমেন্ট কখনো কখনো হতো, আবার কখনো কখনো চলে যেত। তো এরকম ব্যাপারটা ছিলই, আসা যাওয়া। কিন্তু আমি বহু রকমের সমস্ত কিছু ট্রিটমেন্ট আমি ট্রাই করি, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, তারপরে আয়ুর্বেদিক। হ্যাঁ, ঘরোয়া টোটকা, ইভেন বিছুটি পাতা। বিছুটি পাতা নিয়ে আমার মাথার মধ্যে ডলা হতো। তো যাই হোক, বিছুটি পাতা তো মানে চুলকায়, শুনেছি। মানে চুলকালে কি হয়, ওর গোড়া যদি খুলে যায়, মানে মানুষের ধারণা এটা, বাট এটা তো তোমার ভেতরের প্রবলেম, তুমি উপর থেকে করে কি করবে? একদম তাই, তাই না? তো ছোটবেলা থেকেই ট্রিটমেন্ট চলতো। ট্রিটমেন্ট হওয়াকালীন সেই সময় কিন্তু আমাকে প্রচুর পরিমাণে স্টেরয়েড দিত। আচ্ছা। তো যখন স্টেরয়েড দিতে 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 আমার হঠাৎ করে এতটাই বডি ওয়েটটা বেড়ে গেল, তো সেই সময় আমাকে বাধ্যতামূলক ডান্সটা ছেড়ে দিতে হয়। মানে ভালো লাগাটা ছেড়ে দিতে হয়। ভালো লাগাটা, ভালোবাসাটা, মানে আমি কোনোদিন ভাবিনি। মানে মানুষের জীবনে প্রেম থাকে, প্রেম নিয়ে সবসময় বাঁচে, কিন্তু আমার কাছে প্রেম বলতে তুমি, তোমার মধ্যে কি মানে মানুষ ভারী হয়ে গেলে তার নাচ করতে পারে না? দেখো, আমরা যতই বলি না কেন যে বাহ্যিক রূপ দিয়ে একটা মানুষকে কখনো বিচার করা সম্ভব নয়, মানে উচিত না, এটা তো ঠিক। কিন্তু তুমি যখন একটা প্রফেশনে আছো, সেই প্রফেশনে কিন্তু মানুষ তোমাকে আগে দেখবে। আর যদি সেটা কর্পোরেট হয়, একদম ঠিক আছে, কর্পোরেট জায়গায় কিন্তু তুমি তোমার কি বলবো, তোমার গেটআপটা কিন্তু তোমার আগে দরকার। কথায় আছে মার্কেটিং এ মানে আগে দর্শনদারি, না হয় তারপরে গুণবিচারী। হ্যাঁ, একদম। তো আমার মনে হয় যে যখন আমি নাচ করব, নাচ করলে তো একটা স্টেজের উপরে তখন হাজার হাজার দর্শক বসে বসে দেখছে। এমনও হয়েছে মানে 15,000 20,000 মানুষের সামনে ডান্স করছি। আচ্ছা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমার একটা মানে খুব মোটা হয়ে গেছি, সেই ফিগার নিয়ে আমি কি করে নাচ করবো? আর নাচ করতে করতে একটা ব্যাপার ফিল করেছি, মানে আমি যেহেতু চুল পরতাম, এখন যেরকম তোমরা আমাকে দেখছো, এখানে হয়তো আমি চুল পরিনি, আমি পরি, মাঝে মাঝে চুল পরি, কিন্তু তখন যখন আমি চুল পরতাম তখন কিন্তু আমার ঘাম হতো। আর ওই ঘাম বসে 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 আমার ঠান্ডা লেগে যেত। আর ঠান্ডা লেগে গেলে সেখান থেকে আমার শ্বাসকষ্ট হতো। আমার কিন্তু প্রথমে শ্বাসকষ্টর ব্যাপারটাই ছিল না। আমি যখন স্টেরয়েড নিতাম, আর স্টেরয়েড নিতে নিতে
আমার শরীরে অনেক কিছু আমি হারিয়েছি। আমার শরীরে চলে এসেছে থাইরয়েড, তারপরে এই শ্লেষ্মার ব্যাপারটা, মানে যেটাকে আমরা বাংলায় যাকে হাঁপানি বলি, তো এই শ্বাসকষ্ট, এই জিনিসটা, তো এই সমস্ত সবটাই এই স্টেরয়েড নেওয়ার জন্য, স্টেরয়েডের জন্য। তো আমি যখন ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম, আমি তো বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি, কলকাতার অনেক বড় বড় ডক্টর, তারপর কলকাতার বাইরে। আমি ভেলোরে যখন লাস্ট চিকিৎসা করাতে যাই, ওখানে ডাক্তার বলল যে আপ তো উইগ ই পেন सकते। তো আমি যদি, আমার কথা একটা ডাক্তার কি করে বলে যে তুমি চুল মানে ফলস চুল পড়বে, মানে উইগ পড়বে, তাহলে আমি ওনার কাছে, ডাক্তার মানে আমাদের কাছে তো সমস্যার সমাধান উনি করতে পারেন। ওনার দ্বারস্থ কেন আমি হয়েছি? ওনার সমস্যার সমাধান ছিল যে উইগ পড়ে না। তো আমি সেদিনই বুঝে গিয়েছিলাম যে ট্রিটমেন্ট এখানেই এন্ড করে দেওয়া উচিত। তো ভেলোরে যখন আমার বডি ওয়েটটা গেইন হয়ে গেল, তো এইভাবে কিন্তু বাড়তেই থাকলো, আর আমি কোনো রকম ভাবে সেটাকে কমাতে পারছিলাম না। আর সত্যি বলতে আমি একটু ফুডি, আমাকে তো দেখেই মনে হচ্ছে, আশা করি আমি প্রথম থেকেই খেতে ভীষণ ভালোবাসি। এমনি বাঙালিরা খেতেই ভালোবাসে, কিন্তু সেই খাওয়া থেকে মোটা আর স্টেরয়েড থেকে মোটা অনেকটা আলাদা। আমি স্টেরয়েডের জন্য আমার যে সমস্ত সমস্যাগুলো, ইউরিক অ্যাসিড চলে এসেছে। আমি যেহেতু ডান্স করতাম, যারা ডান্স ফিল্ডে আছে বা ডান্স প্রফেশনে আছে, তাদের খুব তাড়াতাড়ি এই সমস্ত জিনিসগুলো আসে না। আচ্ছা, তো এইগুলো আমি, যেহেতু এটা শরীর চর্চার মতো, ওটাকে এগুলো আমরা করে থাকি আর কি। তো আমি কখনো ভাবিনি যে এই সমস্ত জিনিসগুলো আজ এমন হয়ে গেছে যে ইনহেলার না নিলে আমি ঘুমাতে পারি না। বাপরে। আর ইনহেলার নিতে নিতে কি হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি, আমার খুব নার্ভের সমস্যা চলে আসছে। কারণ আমি একজন, বললাম, মেকআপ আর্টিস্ট, সেই জার্নিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে মেকআপ করার সময় যে আমাদের কলকা ধরতে হয়, মানে কলকা করতে হয়, তুলি ধরতে হয়, সেটাতে ফিল করি যে আমার হাত কাঁপছে। ইভেন যখন আমি ইনহেলারটা নিচ্ছি, পরের দিন ঘুম থেকে ওঠার পর সারাদিন গা হাত পা কাঁপছে। বিশেষ করে আমার ভোরবেলাটায় আমাকে ইনহেলার নিতে হয়। তো যাই হোক, তো এই জিনিসগুলো তো চললো। তারপর আমি ভাবলাম যে না, এখানেই শেষ, আমি আর ট্রিটমেন্ট করাবো না। আমাকে বহু মানুষ বলেছে যে আরও ট্রিটমেন্ট করাও, এই ডাক্তার ভালো, ওই ডাক্তার ভালো, কিন্তু আমি তো এত দিন ধরে, এত বছর ধরে যে ট্রিটমেন্ট করাতে করাতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর অনেক ডক্টরের সাথে আমি এই নিয়ে কথা বলেছি। এটা হয়তো 1000-এ 2জনের ঠিক হয়। আচ্ছা, অ্যালোপেশিয়া দু রকমের, একটা এরিয়েটা, একটা ইউনিভার্সালিস। এরিয়েটা হয় ছোট ছোট জায়গা, আর এরিয়েটা ইউনিভার্সালিস হয় পুরো শরীরে, মানে পুরো বডিতেই চুল থাকবে না। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি চোখে পাতা পরে এসেছি, আমার কিন্তু নিজস্ব চোখে পাতা নেই বা আইব্রোজ নেই, মানে আইল্যাশ, আইব্রোজ, গায়ে কোনো লোম নেই, কারণ এগুলো থাকে না। আর এটাকেই বলে অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস বা অ্যালোপেশিয়া টোটালিস। তো আমাদের এটা মানে সারার সেরকম চান্স থাকে না। আচ্ছা, তো আমি জানতে চাইবো, তুমি বলে 5 বছর বয়স থেকেই তুমি এটা ফেস করেছো। তো আমরা যখন ছোটোবেলায় মানে বড় হই, আমাদের বন্ধু বান্ধবের সার্কেলটা কিন্তু বাহ্যিক রূপটাকে খুব প্রাধান্য দেয়। তো সেখান থেকে স্কুল লাইফ আর কলেজ লাইফের ব্যাপারে কি বলবে? দেখো, স্কুল লাইফ বলতে আমার ছোটোবেলা থেকে প্রচুর স্কুল চেঞ্জ করেছি, কারণ হয়ে ওঠেনি, কোনো জায়গায় হয়তো কেউ মানাতে পারেনি আমার সাথে, বা আমি হয়তো কোনো জায়গায় হয়তো আমার সমস্যা হচ্ছিল, জানি না। তো ছোটোবেলা থেকেই কিন্তু আমি, বন্ধু বান্ধব আমার খুব একটা বেশি ছিল না, হাতে গোনা কয়েকজন ছিল। তারপর আমি হোস্টেলে মানুষ হয়েছি। আমি যখন ক্লাস 4 থেকে 5-এ উঠলাম, 5-এ মানে আমার মা বাবা থাকেন ধাত্রী গ্রামে, মানে ওটা হলো পূর্ব বর্ধমানে। তো ওখানে স্কুলে ভর্তি করানো হলো, 6-এ উঠলাম, 6 থেকে বাবা আবার নিয়ে চলে গেল আমাকে হোস্টেলে সুন্দরবনে। তো দেবীপুর বলে একটা জায়গায়, সেখানে চলে গেলাম। সেখানে যাবার পর আমার আবার 5-এ ঢুকিয়ে দিল। বাট হোস্টেলে কেন? দুরন্ত ছিলাম, খুব বদমাস ছিলাম হয়তো, সেই কারণে, রুলস এন্ড রেগুলেশন মানার জন্য। হ্যাঁ, ও হতে পারে। তো ওখানে গিয়ে পুরো একদম শান্ত বাচ্চা হয়ে গেলাম, পড়াশোনা করতাম, কিন্তু কেউ মনের ভেতর তো আর ঢুকতে পারেনি, মনটা তো আমার চঞ্চলই ছিল একদম। তো ওখানে গিয়ে কিছু বান্ধবী হয়েছিল,
তো যেটা হয় আর কি, গ্রামের মানুষরা তো বেশি মিশতে দেয় না, হ্যাঁ, মানে খুব কম বয়সে বিয়ে দিয়ে দেয়, তো সবাই যে যার মতন আলাদা হয়ে গেল। তো আমি ক্লাস 8 পড়ার পর 9-এ চলে আসলাম এখানে, মানে এই নবদ্বীপের ওখানে, মানে যেটা আর কি পূর্ব বর্ধমান ধাত্রীগ্রামে। তো আসার পর ওখানে আমি স্কুলে যখন জয়েন করলাম, তখন আবার ওই নাচের ভূত আমার মাথার মধ্যে আবার এসেছে, কারণ আমি 2.5 বছর বয়স থেকে কিন্তু নাচ করি। তো এতদিন আমি হোস্টেলে ছিলাম, হোস্টেলে আমার সেই জিনিসগুলো সব বন্ধ ছিল, কিন্তু এখন তো আমি একটা মানে ওই ছাড়া গরু যাকে বলে, তো আমি যখন বাইরে বেরিয়ে গেলাম তখন আমি আবার সেই নাচের মধ্যে আবার ইনভলভ হয়ে গেলাম। এবার স্বাভাবিক, নাচ করতে করতে তোমার তো চুল ছাড়া ভালো লাগবে না। একটা তুমি যখন একটা আমরা সিনেমা দেখি, সিনেমায় যদি নায়িকার যদি চুল না থাকে ভালো লাগবে কি? অবশ্যই ভালো লাগবে না, তো ভালো লাগবে না। তো সেরকমই ব্যাপার, আমি চুল পরবো বলে বাবাকে বললাম যে বাবা আমার এরকম চুলের দরকার। তো বাবা আমাকে নিয়ে নবদ্বীপে যাচ্ছে, কারণ আমাদের ওখানে তো অত ভালো পাওয়া যায় না। তো যখন যাচ্ছি তখন কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হলো। আমি খুব ভালো করে মনে আছে, আমার বাবা তখন হসপিটালে, কারণ বাবাকে দেখার জন্য অনেক মানুষ আছে। আমার মনে হলো যে আমি যদি ওই প্রোগ্রামটাতে না পৌঁছাতে পারি, তাহলে হয়তো আমার জন্য আরও 6 জন বসে যাবে, 7 জন বসে যাবে, কারণ আমি তো সেই গ্রুপের মধ্যে একজন। তো বাবাকে ওদিকে হসপিটালে নিয়ে গেল, আমার পা হাত পুরো মানে কাটা ছেঁড়া এরকম ব্যাপার। তো আমার ওই হয় না যেগুলো আমরা অনেক সময় ঠাকুরের যে চুলগুলো হয়, সেই চুলগুলো পরে আমি নাচের প্রোগ্রামটা করলাম। তো এর জন্য আমাকে অনেকে অনেক কথা বলেছে যে বাবা হসপিটালে আর এদিকে মেয়ে নেচে বেড়াচ্ছে। তো আমার বাবা কিন্তু প্রথম থেকেই মানে মেয়েকে ভীষণ ভালোবাসে। তো আমার মনে হয় বাবা হয়তো কোনোদিন আমাকে বলেনি যে আমি তোমাকে সাপোর্ট করি বা আবার তোমাকে সাপোর্ট করি না, বাবা কোনোদিন মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু আমার মনে হয় সে আছে, তার ভালোবাসাটা আমার জন্য রয়েছে বলে হয়তো সেদিনের ঘটনাটা বাবা কিছু মনে করেনি। তাই আমার মনে হয় সমাজের লোক অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু আমার মনে হয় নিজের মানুষের কাছে যদি তুমি কষ্ট পাও তাহলেই তোমার মন খারাপ হবে, আদারওয়াইজ তুমি কিন্তু অনেকটা দূরে এগোতে পারবে। মানে আপনাদেরও সেটাই জানানোর আমারও ইচ্ছা যে প্রত্যেকে নিজের লাইফের বিভিন্ন পেশাগত দিক থেকে আমরা জড়িত, বাইরের লোক কি বলছে এটা নিয়ে আমরা খুব বেশি ভাবি, তা না ভেবে একটা পয়েন্টের পরে কিন্তু আপনাকে শুধু ফ্যামিলি সাপোর্ট করবে, ফ্যামিলি মানে বাবা মা এবং পরিবার পরিজন যারা আছেন, আর তাদের মতো করে ভালোবাসা হয়তো বাইরের জগতে আপনাকে ভালোবাসবে না। সুতরাং কে কী ভাবলো সেটা নিয়ে আমরা না ভেবে ফ্যামিলিকে সাপোর্ট করতে শিখি। এইভাবে আমার খুব ভালো করে মনে আছে যে আমার নিজেরই ফ্যামিলির রিলেটিভসরা হয়তো আমার মাথায় চুললেই হয়তো তারা ইগনোর করতো, সেই কারণে। আচ্ছা, ফ্যামিলি থেকেও ইগনোরেন্স এসেছে? প্রচুর এসেছে। ইভেন এমনও হয়েছে তাদের বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান আমাকে ইনভাইট করেনি। ও মাই গড। তো এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে। তারপর স্কুল লাইফ তো রয়েছে, স্কুলে বান্ধবীরা, মানে আমি যেহেতু প্রথম থেকেই গার্লসে পড়তাম, তো ওইভাবে কেউ কথা বলতো না, ওই হাতে গোনা 2-3 জন ছিল যারা ছোটোবেলাকার বান্ধবী, তো ওটাই ছিল। তারপর আমি না হঠাৎ করেই মানে কারোর সাথে তো সেইভাবে মিশতাম না, সেই সময় ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো একটা মেয়ের সাথে পরিচয় হলো, আমাকে দিদি পাতালো। তো ওই বোন কিছুদিনের মধ্যে, মানে ভাগ্যটা এমন, ওকে কেউ মার্ডার করে দিল। সেটা আমাদের কাছে পুরোটাই মানে রহস্য থেকে গেল, কারণ ওর পোস্টমর্টম রিপোর্টটাকে হাইড করে দেওয়া হলো। তো ও যখন আমার লাইফ থেকে চলে গেল, আমার মনে হলো যে আমি আর পারবো না, মানে জীবনে কাউকে ভালোবাসা, ওই বোনটাকে, মানে আমার তো যেহেতু নিচের দাদা ছিল, কিন্তু আমার দাদার সাথে তো সম্পর্ক ভালো না, প্রথম থেকেই ভালো না, মানে দুজনের মধ্যে সবসময় একটা লেগেই আছে, লেগে থাকে। হ্যাঁ। তো ওই বোনটা যখন মারা গেল, আমি ভাবলাম যে দূর, আর বাড়িতে থাকবো না, বাড়িতে থেকে কি হবে, তো বাড়ি ছেড়ে দিলাম। তখন হলো 2015। তো বাড়ি থেকে যখন বেরিয়ে গেলাম, বেরোনোর পর আমি খুব ভালো করে মনে আছে ব্যান্ডেলে একটা ঘর ভাড়া নিলাম।
যে নাচের প্রফেশনটা তো আমার রয়েছে, ইনকাম তো হচ্ছে, কোনো না কোনো দিক থেকে তো আমাকে খেয়ে পড়ে বাঁচতে পারবো। তো বেরিয়ে গেলাম। বেরিয়ে যাবার পর তখন একটা জিনিস আমার মাথার মানে মধ্যে কখনোই ডিপেন্ডেন্ট ছিলে না কারোর ওপরই? না, কোনো দিন না। মানে ওই বাবা মা যেটুকু খাইয়েছে ব্যাস ওইটুকুই, যে আমাকে কেউ, আমি কারোর উপর ডিপেন্ড হয়ে চলছি সেটা না। মানে আমি বেরিয়ে যাচ্ছি, মানে আমার নাচের প্রফেশন আছে, আমি করে নেবো, হ্যাঁ, এমন একটা ব্যাপার হ্যাঁ। যেটা মানে খুব ইন্ডিপেন্ডেন্ট একটা চিন্তা ভাবনা সব মেয়েদের থাকে না। ইভেন আমার এটাও মনে আছে, আমার দাদা নতুন বই পড়তো, আমি কিন্তু পুরনো বই কিনতাম। আচ্ছা, মানে আমার না প্রথম থেকেই যেন সেই মানে বাবাকে সাপোর্ট করা একটা ব্যাপার, এটা মেয়েদের হয়তো থাকে, মেয়েদের এটা বাজে, মানে হয়তো মেয়েটা, আমি মেয়ে বলেই মেয়েদের বলছি, হয়তো কোনো কোনো ছেলেরাও ভীষণভাবে সাপোর্ট করে তার ফ্যামিলিকে, ডিপেন্ড করছে মানসিকতার ওপর। তো এখানে একটা জানতে চাইবো যে কলেজ লাইফে উঠলে, তারপরে প্রফেশন, হঠাৎ করে এই মানুষকে তার বাহ্যিক রূপ দান করবে, মানে মেকআপ করবে, এইটা কবে থেকে, এই ইন্সপিরেশনটা কিভাবে পেলে? আমি যখন মানে যখন বাড়ি ছেড়ে দিলাম তখন আমার ওই সেকেন্ড ইয়ার, ঠিক আছে, বিএ সেকেন্ড ইয়ার। তো ওই কলেজে গেছি বলতে খুব বেশি হলে 15-20 দিন। আচ্ছা। আর যাওয়া হতো না, কারণ সবাই তো আমাকে দেখলে ফিস করে হাহা হিহি করতে থাকতো। কলেজ লাইফ মানে কি, সবাই একটু উড়ে উড়ে বেড়ায়, কিন্তু আমি একদমই ওরকম, মানে আমার লাইফটা ওরকম হয়নি। কারণ আমি সবার কলেজ লাইফে শুনেছি প্রেম আসে, প্রেম আমার জীবনেও এসেছে, তবে কলেজ লাইফে নয়। আমার হয়তো কখনো সোশ্যাল মিডিয়া থেকে হয়েছে, বা কারোর সাথে হয়তো অন্যরকমভাবে হয়েছে, তো পুরোটাই তোমাদেরকে বলবো অবশ্যই। তো যাই হোক, কলেজ লাইফটা ওরকম গেল, তবে কলেজ লাইফে আমার কোনো প্রেম ছিল না। তো তারপর আমি কি করলাম, থার্ড ইয়ারে যখন উঠলাম, থার্ড ইয়ারে ভর্তি হলাম। ভর্তি হয়ে আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম না, ছেড়ে দিলাম। কারণ কি, আমি প্রথম থেকে মানে ছোটবেলায় যখন চুলের সমস্যাটা এসেছে, সেই সময় থেকেই ভেবেছি যে আমাকে যদি চুল পরে প্রত্যেক দিন অফিস যেতে হয় তাহলে আমি শেষ, ওই গরম আমি নিতে পারবো না। আর মানুষ তো মানে সবসময় চায় যে সৌন্দর্য, অবশ্যই সেই জায়গাটা আমি পারবো না। তো আমি প্রথম থেকেই ভেবেছিলাম আমি কোনোদিন চাকরি করবো না। তো আমি ভাবলাম দূর, চাকরি টাকরি তো করবো না, তো পড়াশোনা করে লাভ নেই। আচ্ছা, যা হয়েছে হয়েছে। তো তারপর আমি গ্র্যাজুয়েশন আর কমপ্লিট করিনি। সেই সময় নাচ নিয়ে প্রচুর ব্যস্ত, প্রচুর প্রোগ্রাম করছি। তখন ওয়েস্টার্ন না ক্লাসিক্যাল? ওয়েস্টার্ন, প্রথম থেকে মানে ক্লাসিক্যাল থেকেই তো আমাদের সবার শুরু হয় একদম। তো তারপর প্রোগ্রাম করতাম, তখন টাকা জমালাম। তারপর হঠাৎ করে একজন জীবনে আসলো, সে আবার হঠাৎ বলল যে শেষে একবার দেখা যাক কি হয়, তুমি একবার ট্রিটমেন্ট করো। তো ট্রিটমেন্ট করানোর জন্য যখন ভেলোরে গেলাম, বললাম যে ভেলোরে কি ঘটনা ঘটেছে, ডাক্তার ওরকম বলেছে। ওখান থেকে ফেরার পর প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে গেলাম। মোটা হওয়ার পর তখন এবার আমার লাইফ থেকে ডান্সটা চলে গেল, ওই মানুষটা চলে গেল জীবন থেকে। তারপর কি করব, ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছি। তখন সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ, তো ওখান থেকে ওই ইনস্টাগ্রাম, ফেসবুক, এইভাবে আমার মানে স্কিল নিচ্ছি। আমি একটা পার্লারে গেছি, পার্লারে যাওয়ার পর মানে একটা নয় অনেকগুলো পার্লারে গেছি, তবে ডিরেক্ট বলে দিয়েছে যে না এখানে কাজ হবে না। কিন্তু একজন কি করলো, তার পার্লারে যখন আমি গেছি, আমাকে প্রত্যেকটা জিনিস, এক একটা ব্রাশ হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছে, এই ব্রাশটার দাম জানো কত, এই প্রোডাক্টের দাম জানো কত। তাহলে আমাকে তুমি শোনাচ্ছ, আমাকে তো তুমি কাজ দিতে পারলে না, কিন্তু তুমি এইভাবে শোনাচ্ছ কেন? তার মানে কি, রীতিমতো আমাকে অপমান করলো। আমার কিন্তু মোটামুটি তখন একটা নলেজ চলে এসেছে যে মেকআপ এইভাবে করতে হয়। তো আমার কাছে কোনো প্রোডাক্ট ছিল না, আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে ভীষণ মানে কেঁদেছিলাম, খুব ভালো করে মনে আছে যে না, আমাকে টাকা জমাতে হবে, আমাকে টাকা জমিয়ে কিছু একটা মানে করতেই হবে। আমি সেই সময় খুব ভালো করে আমার মনে আছে, আমার জীবনের সমস্ত সঞ্চয় আমি আমার বাবাকে দিয়ে দিলাম। বাবা তখন ফিলিপসের ডিলারশিপ নিয়েছিলেন। তো হঠাৎ করে বাবার 17 লাখ টাকার একটা ওই জিএসটির কিছু একটা সমস্যা হয়েছিল।
তো আমার বাবার দোকানে যে আর কি ছেলেটি কাজ করতো, সেই ছেলেটি যে আর কি জিএসটি বিল ভরতো, সে ওগুলো জমা করতো না, আচ্ছা সে নিজের পকেটে নিয়েছিল। তো বাবা পুরো একদম তলিয়ে গিয়েছিল। সেই সময় আমি আমার জীবনের যত মানে সারা জীবনের সঞ্চয় আমি দিয়ে দিয়েছিলাম। মানে সেই সময় আমার ভালোবাসার মানুষ নেই, আমার লাইফ থেকে নাচ চলে গেছে, আমি পুরো শূন্য, মানে আমি পুরো পুরো একদম তলানিতে গিয়ে ঠেকেছি। তো সেই সময় মনে হয়নি যে নিজেকে শেষ করে দিয়ে এখনকার জেনারেশন যেন ভাবে যে না আজকে সব শেষ মানে আমিও শেষ? অনেকবার চেষ্টা করেছি। তখন আমার একটা বান্ধবী ছিল। মানে চেষ্টা করেছো? হ্যাঁ, চেষ্টা তো বহুবার করেছি। আচ্ছা, সে আর কি বলবো। তো আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি যেহেতু এমন একজন মানুষ হয়ে গেছি, আমার মুখে আর ওই জিনিসগুলো মানায় না। কারণ আমি যদি কাঁদি তাহলে আমার জন্য হাজার হাজার মেয়ে কাঁদবে। তো আমি মনে করি যে ওই কথাটাই আমি তুলবো না। ওগুলো তোলা মানে আমি আরো মানুষকে মানে কষ্ট দিচ্ছি, তাদের মনে মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছি। তো আমি ভাবলাম যে না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। এরপর আমি আমার যে একটা বান্ধবী আছে, ওর নাম শালু, ওর নাম না বললেই নয়। তো শালুর কাছে আমি থাকা শুরু করলাম। 1 মাস মতন ছিলাম। তো তারপর যখন আমি ওই টিউটোরিয়ালগুলো দেখতাম, একটা ফেসবুকে গ্রুপ আছে যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ইন কলকাতা। আচ্ছা, এই গ্রুপটা থেকে কেউ আমাকে একজন মানে ইনভাইট করেছিল। তো আমি ওইখানে মানে অ্যাকসেপ্ট করলাম। তো অ্যাকসেপ্ট করার পর আমি দেখলাম যে একটা কাজ এসেছে উড়িষ্যার। তো আমি বললাম যে আমি করব। কত টাকা পেমেন্ট? 700 টাকা পেমেন্ট। আমি কিন্তু কাজের কোনো কিছু জানি না, কি করতে হবে, ওয়েলকাম করতে হবে। মানে বিয়েবাড়ির কাজ, মানুষজন গেটে আসবে, তাদেরকে জাস্ট হাত জোর করে নমস্কার করা। তো আমি বললাম যে হ্যাঁ আমি করব। তারপর ওখান থেকে শুরু হলো আমার ইভেন্ট ম্যানেজমেন্টের জার্নি। ঠিক আছে, কখনো হোস্টেসের কাজ করছি, কখনো ক্যাটারিং করছি। তো এইভাবে চলতে লাগলো। হঠাৎ করে ওখানে তো অনেকজন বান্ধবী পেয়ে গেলাম, যেগুলো কলিগ হয় আর কি। তো একদিন আমায় হঠাৎ করে বলছে কি, তোর নাম্বারটা এক জায়গায় দিয়েছি, তো কল আসলে তুই একটু কথা বলে নিস। তো ভালো কথা। তখন তো ওই মোবাইলে অল্প অল্প করে দেখতাম মেকআপ হচ্ছে, ঠিক আছে। তো ভুলেই গিয়েছিলাম, এই যেহেতু টুকটাক ইভেন্ট হচ্ছিল, মানুষ এখন যে বাড়ি থেকে অনেক দূরে থাকে তার একটাই ফোকাস থাকে, মানি। মানি ছাড়া কিচ্ছু নেই, মানি সানি। মানি সানি। তো যেহেতু টাকায় ফোকাস, বাড়ি থেকে বেরিয়ে এসেছি মানে আমাকে কিছু লাইফে করে দেখাতে হবে। একদম। এই সারা জীবনের এত অপমান, এত কিছু, এগুলো জবাব দিতেই হবে। তো আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি নাকি কোনোদিন টিচার হব, মানে মেকআপ টিচার হব। তো সবাই এসে যখন জড়িয়ে ধরে ওরকমভাবে বললো, তো আমি তখন ডিসিশন নিলাম আমি শেখাবো। তো ওখান থেকে আমার মেকআপ আর্টিস্টের জার্নি শুরু। এবার বলি, তাহলে আমি একজন মেকআপ আর্টিস্ট হলাম, আর এদিকে আমার ইভেন্ট ম্যানেজমেন্টও চলছিল। তো এই সময় আমার জীবনে একজন মানে আসে। তো মানে প্রেম আসে? প্রেম আসে। আমরা আবার প্রেমের চ্যাপ্টারে ঢুকছি। হ্যাঁ। তো তার বাড়িতে শুরু করলাম ক্লাস, মেকআপের ক্লাস করানো তার বাড়িতে শুরু করলাম। তো যখন আমি ক্লাস করাতাম, ও কোথাও বিজি হয়ে যেত, কোথাও চলে যেত। তো হঠাৎ একদিন জানতে পারলাম যে সে অন্য একটি মেয়ের সাথে সিনেমা দেখতে যায়। তো সে তোমার সাথে সম্পর্ক আছে, এদিকে ও অন্য কারোর সাথে ঘুরছে। যেটা হয়ে থাকে আজকাল। হ্যাঁ, যখন তার বাড়িতে কেউ আসবে তখন মাথায় চুল পড়তে হবে, ভুরু আঁকতে হবে, মাথা ঢাকতে হবে। আচ্ছা, তার মানে কি, তাদের সমাজে মানে আমাকে নিয়ে চলা যায় না, হয়তো সেই জন্য তার অন্য গার্লফ্রেন্ড ছিল। তো এরপর আমি কি করলাম, সব ছেড়ে ছুড়ে মানে আমি বাড়ি চলে গেলাম, মানে মা বাবার কাছে চলে গেলাম। ওই দিনই চলে যাবার পর আমি বাড়িতে গিয়ে একটা মানে বাড়িতে যেরকম বসে থাকে, প্রচুর কেঁদেছি। মানে আমার সাথে এরকম ঘটনা ঘটলো, এরকম করতে পারলো, বিয়ে অবধি এগিয়ে গিয়েছিল যে কথাটা, এরকম ঘটবে আমার সাথে আমি কোনোদিন ভাবিনি। দিয়ে আমি ওই অবস্থায়, চুল নিয়ে এত সমস্যা, তো ওই চুল নিয়েই আমি ওরকম ন্যাড়া মাথা নিয়েই আমি সবার সামনে
ছবি দিলাম। বিশ্বাস করতে পারবে না, ওই যদি আমি ছবিটা যদি না দিতাম আজ হয়তো এখানে এসে বসে থাকতে পারতাম না। মানুষ আমাকে এত ভালোবাসা দিল আর এত এনকারেজ করলো যে না, এইভাবেও বাঁচা যায়। আমি লিখেছিলাম, আমার খুব ভালো করে মনে আছে, যে আপনাদের মেনে নিতে কি এতই অসুবিধা? আমার মাথায় চুল নেই, চোখে চোখের পাতা নেই, আইব্রোজ নেই। তো এটা নিয়ে অনেক কিছু লিখেছিলাম। তো কথায় আছে যে সব কিছু ঘটার পেছনে একটা ভালো কারণ থাকে, তো এটা কিন্তু মানে তার একটা মানে প্রকৃত এক্সাম্পল বলতে পারেন, যে ওই যে ছাড়াছাড়িটা হয়েছিল বলে বোধহয় আজকে দিদি এখানে বসে আছে, আজকে আমাদের সবার এত পরিচিত। তারপর আমার উপর যে এরকম দিনের পর দিন অত্যাচারগুলো চলতো, তো বাবা মাকে কখনো কমপ্লেন করোনি বা বলোনি? না, আমি কখনো বলতে পারতাম না, কি বলবো, আমি তো নিজে করেছি। ঠিক আছে, মানে যেহেতু নিজেই হাত ধরে বেরিয়ে গেছো আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো চলতে থাকতো। একবার মাথার মধ্যে পুরো এরকম চুল একদম তুলে নিল, তখন এরকম লম্বা লম্বা চুল, মানে যেটুকু আছে, হলে পরে তো ধরো শনপাপড়ি হয়ে যায় সব সব চুলগুলো মিলিয়ে, কিন্তু যেটুকু ছিল, জানো তো অল্প চুলে কিন্তু ব্যথা লাগে বেশি। অবশ্যই। পুরো চুলটাকে এখান থেকে তুলে নিল, এখানটায় মাংস পুরো এরকম এমনভাবে কেটেছে, 1.5 বছর সময় লাগলো। ওই মানে ইয়ের উপরে মেকআপ দিয়ে 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 চলতাম, যাতে কেউ না বুঝতে পারে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার ডিভোর্স হয়ে গেছে, আমি তাও শাখাপালা নিয়ে ঘুরছি, যে সমাজ কি বলবে। এই জিনিসটা আমরা সত্যি সবাই ফেস করি, যে শাখাপলা খুলে দেবো, কি হবে যদি আমাকে আবার এই ধরনের কথাবার্তা বলে। এটা কিন্তু প্রত্যেকটা মেজাদের বাড়িতে হয়তো রিলেশনটা ব্রেক হচ্ছে বা হয়েও গেছে, কিন্তু তারা খুলতে না খুবই তাদের মনের মধ্যে একটা হয়। তো এই জিনিসটা চলতে থাকলো। হঠাৎ করে আবার সেই দিনটা ফিরে আসলো, যেই দিন আমি চুল ছাড়া একটা ছবি দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। সেই দিন ফিরে যখন আসলো, আমি ওটাকে আবার রিপোস্ট করি আমার প্রোফাইলে, আমার ফেসবুক প্রোফাইলে, শতরূপা সরকার মুয়া। এই প্রোফাইলটিতে এমন এমন লেখিকা আছে, তাদের মধ্যে পদ্মাবতী মণ্ডল, বন্যা কর, যারা পরিচিত মুখ, প্রচুর মানুষ, প্রচুর মিডিয়া চ্যানেল, তারা ওই মানে লেখাটাকে আবার ছড়িয়ে দিল। এবার যে ছড়িয়ে দিল, মানে 4 ঘন্টার মধ্যে কীরকম রেসপন্স, আমাকে জি বাংলা থেকে মেসেজ করা হলো, হ্যালো আমি এই বলছি জি বাংলা টিম থেকে, আপনার নাম্বারটা পেতে পারি? আমি নাম্বারটা দিলাম। তখন সেই দিন আমার শ্বশুর কলটা কোথায় করলো? নাম্বার চাইছে আমাকে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে। সেই সময় কিন্তু আমার শ্বশুর মশাই আমাকে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে, মানে আমার বাপের বাড়িতে চিরতরের জন্য দিয়ে আসতে যাচ্ছে। মানে সেদিন আবার না লাইফের মোড়টা আবার ঘুরে গেল, মানে যেখানে সব কিছু শেষ হয়ে যাচ্ছিল সে জায়গায় আবার ঘুরে গেল। বাড়ির বউ দিদি নাম্বার 1-এ যাচ্ছে, মানে তাদের কাছে একটা মানে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। মানে কি আর ফেরত দিল না, আবার নিয়ে চলে আসলো? না, আমি যেহেতু ওখানে থেকে গেলাম, বাড়িতে থেকে গেলাম, যেহেতু আমার পরের দিন কল টাইম দিয়েছে, আমার শুটিং রয়েছে, তো সেখানে গেলাম। তখন অ্যাকসেপ্ট করতে প্রবলেম হয়নি? তখন অ্যাকসেপ্ট করতে প্রবলেম হয়নি। প্রবলেমটা শুরু হলো আবার 5-7 দিন পর থেকে, মানে টেলিকাস্ট হওয়ার 5-7 দিন পর থেকে হয়ে গেল। তো এমনও হয়েছে আমার মানে আমার জন্য, মানে একটা মিডিয়ার থেকে ইন্টারভিউ নেবে বলে এসছে, পুরো যাচ্ছে তাই অপমান করে বার করে দিয়েছে আমার শাশুড়ি, মানে এক্স। তো তারপর এইভাবে হলো, আর আমিও যোগাযোগ করার, তারপর শুরু হলো তোমার ক্যারিয়ার। বলি এবারে আমি হয়ে গেলাম ডিভোর্সি। হ্যাঁ, একটা ডিভোর্সি মেয়ে যখন বাপের বাড়িতে থাকে না, তাকে নানান রকম কথা শুনতে হয়। শুধুমাত্র কিন্তু মানে ডিভোর্স বলে নয়, যদি কোনো মেয়ে বেশি দিন যদি তার বাপের বাড়িতে থাকেও, সেটাতেও অনেক সমস্যা। তো আমার মা অনেক রকম কথাবার্তা বলতো তখন, সেই সময় হতে পারে উনি গ্রামের মানুষ একদম প্রথম থেকেই, যেহেতু পুরোনো দিনের খেয়ালের মানুষ। হ্যাঁ, প্রথম থেকেই ধরো হাউস ওয়াইফ, উনি অতটা ভালো করে, মানে আমি মানে মায়েদের কাছে এরকম ভাবনা হয় যে যুদ্ধ মানেই আমরা নারী, তাই আমাদের যুদ্ধ করতে হবে। হ্যাঁ, না, আমার মা একটু অন্য টাইপের।
মানে অন্য টাইপের বলতে আমি কখনো মাকে বোঝাতে পারিনি যে এইভাবে বাঁচা যায়। মাকে আমি কোনোদিন বোঝাতে পারিনি এটা, আমি কোনোদিন আর ওই দিকে আর সময়ও দিইনি। আমার মা যদি ডান দিক দিয়ে হাঁটে তো আমি বাঁ দিক দিয়ে হেঁটেছি বরাবর, এটা আমার ছোটোবেলা থেকে। কারণ আমি কোনোদিন আমার মায়ের মতন হতে চাইনি, আমি বরাবরই উল্টো। তো যাই হোক, মা কিছু কিছু কথা বলতো, খুব গায়ে লেগে যেত, ভীষণ গায়ে লেগে যেত, কারণ এইভাবে থাকা সম্ভব নয়। আমি 2015-তে যেই সময় আর কি সমস্তটা বাবাকে গুছিয়ে দিয়ে দিয়েছিলাম, তার আগে আমি একটা LIC করেছিলাম, যেটা SBI লাইফ ইন্স্যুরেন্স। তো সেইটা করার পর সেই কিছু টাকা আমি হাতে পেয়েছি 2021-এ আমি মানে রিটার্ন পেয়েছি কিছু টাকা। সেই টাকা দিয়ে মানে আমার ভগবান এত সাথ দিয়েছে আমার সাথে। আমি একদিন বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে গেলাম, আমি চলে আসলাম দমদমে এসে অনেক ফ্ল্যাট দেখলাম। বিশ্বাস করো, ওই ফ্ল্যাট আমাদের মতন মধ্যবিত্তদের জন্য নয়। বিশেষ করে আমাদের তো মানে অত ক্ষমতা কি করে, মানে 35 লাখ 40 লাখ টাকা একটা মেয়ে যে সবে তার কেরিয়ার শুরু করেছে, তার কাছে অত টাকা কোথায়? কিন্তু সেদিন যখন আমি রিটার্ন হচ্ছি, মানে বৃদ্ধস্ত পুরো, তখন আমাকে একটা মেয়ে বলল, একটা মেয়ে কিছু কারণে হয়তো কোনো মেকআপের জন্যই ফোন করেছিল, তো বলল যে এরকম আমার এখানে তো একটা ফ্ল্যাট আছে, তুমি দেখবে? আমি হ্যাঁ। সেই দিন গিয়ে সঙ্গে সঙ্গে ওই ফ্ল্যাটটা আমি জাস্ট ব্যালকনি বলছি, ওই যে বসার যে জায়গাটা কি বেশ বলে, ড্রয়িং রুম, হ্যাঁ ড্রয়িং রুমে দেখেই আমি 10,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি, মানে তুমি আর কাউকে দিও না এটা, ঠিক আছে? ওটা দিয়ে দিলাম। কোথায়? এটা হলো বালিতে। আচ্ছা, এখন যেখানে আছো? না, এখন যেখানে আছি আমি এখনো বালিতে আছি, তবে এখন আমার 2 BHK আছে, তখন আমার 1 BHK ছিল। হ্যাঁ, তো ওটা দিয়ে দিলাম। দেবার পর আমি কিন্তু বলে দিলাম যে আমি এই দিনকে ঢুকবো। তো আর কি, এবারে আমি ওখান থেকে ওই বাড়িতে যা জিনিসপত্র ছিল, মানে শ্বশুর বাড়িতে, আমি মানে একটা মেয়ের বাপের বাড়ি থেকে যা যা দেয়, আমি কোনো জিনিস বাপের বাড়ি থেকে নিইনি, সব নিজে করেছি। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, ইভেন ফার্নিচার, টিভি, ফ্রিজ, সমস্ত কিছু মানে নিজের। রেডিও ভেনামের নাম্বার হলো 8169643544। এখানে আপনাকে যোগাযোগ করতে হবে, দিদির সাথে যোগাযোগ করতে পারবেন। অনেক টিপস দিদি আপনাদের দিয়ে দেবেন। মেকআপ আর্টিস্ট বলে কথা, আমরা মেয়েরা কেন ছেলেরাও আজকাল সাজতে খুব ভালোবাসি। স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার প্রবলেম, যার যা প্রবলেম আছে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। রেডিও ভেনামে থাকবে দিদি আমাদের সাথে আগাগোড়াই, যা দরকারে রেডিও ভেনাম সাথে আছে। লাস্ট একটা র্যাপিড ফায়ার করি আমরা, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গেল স্ক্রিন নাকি মাল্টিপ্লেক্স? সিঙ্গেল স্ক্রিন। আচ্ছা, ওটিটিতে সিনেমা দেখা নাকি ওই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা? ওটিটি। ওকে। নিজের স্টুডিওতে মেকআপ করানো বেশি প্রেফার করো নাকি প্রোডাকশন হাউস? নিজের। ওকে। জিৎ না দেব? এই রে, আমি তো এইসব বেশি দেখিই না। মেকআপ আর্টিস্ট দেব। ওকে। অরিজিৎ সিং নাকি হানি সিং? অরিজিৎ সিং। আচ্ছা, অনেক আড্ডা হলো, অনেক কিছু জানতে পারলাম। দিদির পার্সোনাল ব্যাপার নিয়ে কখনো উনি বলেননি, আজকে অনেক কিছু নিজের ভেতরকার অনেক কিছু খুলে ধরে আমাদের অনেক কিছু জানালেন। এবং আমাদের প্রতিটা মেয়ে কেন, প্রতিটা মানুষের একটা ইন্সপিরেশন হয়, আমাদের সামনে অনেক কিছু তুলে ধরলেন। তাই প্রত্যেকটা মানুষ আমাদের সাথে থাকুন, এরকম অনেক তথ্য, অনেক নতুন মানুষের সাথে থাকবো আমরা আগামী দিনেও সাক্ষাতে আড্ডাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা। নমস্কার।